শুরু করছে আজ নতুন পর্ব প্রেতলোকের সবাইকে আরও একবার স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো ঘটনা শুরু করার আগে আমি সবাইকে বলতে চাইবো সবাইকে অনেক ধন্যবাদ আপনাদের ভালোবাসা এবং সাপোর্টের জন্য। আজ আমি 100 নম্বর এপিসোড রেকর্ড করছি। আপনাদের সাপোর্ট ছাড়া এটা সম্ভব হতো না। তো আমি আরও বলবো যে আমি আপনাদের জন্য আরও ভালো ভালো গল্প নিয়ে আসবো, এবং আপনার জীবনে যদি এরকম ঘটনা ঘটে থাকে আমাদের মেল করতে পারেন pretlok00@gmail.com এই মেলে। তো আপনারা যেমন সাপোর্ট করছেন, আপনাদের গল্পগুলো ভালো লাগছে, সেরকমই আমি বলবো আমার যে গল্পগুলো রয়েছে সেগুলো আপনি আপনাদের বন্ধুবান্ধব, পরিবার পরিজন সবার সাথে শেয়ার করুন। আশা করি তাদেরও ভালো লাগবে, এবং তাদের জীবনে যদি কোনো ঘটনা ঘটে থাকে তাদেরকে বলুন আমাকে মেল করার জন্যে। তো সেটাই বলবো যে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য, ভালোবাসা দেখানোর জন্যে। তো আজকে যে ঘটনাটা আমাকে লিখে পাঠিয়েছে সে থাকে বিহারে। তার সাথে ঘটনাটা ঘটে গেছে প্রায় 1 বছর আগে। তো সে যেরকমভাবে লিখে পাঠিয়েছে আমি সেরকমভাবে পড়ে শোনাচ্ছি। আমার নাম বিকাশ, বাড়ি বিহারে। বাড়িতে বাবা মা ও আমি থাকি। প্রায় 1 বছর আগের ঘটনা। তখন আমি সেকেন্ড ইয়ারে পড়তাম। একদিন দিদা মাকে ফোন করলো, অনেকক্ষণ ধরে তাদের কথা হচ্ছিল। কথা শেষে আমি মাকে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে গো মা, দিদা কী বলছে? তখন মা বলে যে দিদা বলছে কিছুদিন তাদের কাছে গিয়ে থাকতে। আমাদের পক্ষে তো সেটা সম্ভব নয়, তাই না, সেখানে গিয়ে থাকা। কারণ আমি ও তোর বাবা দুজনেই চাকরি করি। অফিস ছুটি করে তো সেখানে যাওয়া সম্ভব নয়। আমি তোর দিদাকে বললাম যে তোমরা এখানে এসে থেকে যাও কদিন। তো তখন তারা বলল যে তোর দিদা বলে যে তারা এখন কোথাও যাবে না, কারণ তারা সেই পরিস্থিতিতে নেই, তাদের শরীর দেবে না, আর বয়স হয়েছে অনেক। তো তখন আমি মাকে বললাম যে তাহলে আমি চলে যাচ্ছি দাদুদিদার সাথে দেখা করতে। অনেক দিন যাইনি, সেই কোন ছোটোবেলায় গেছিলাম। কিছুদিন থেকে আসি, পরীক্ষাও নেই সামনে, গিয়ে ঘুরে আসি। মা বলল যে ঠিক আছে, গিয়ে ঘুরে আয় তাহলে, এ তো ভালো কথা। যেদিন আমি বেরোবো সেদিন মা আমার হাতে একটা সোনার চেন দিয়ে বলে যে এটা তোর দিদাকে দিয়ে দিস। তোর দিদা অনেক দিন থেকে বলছে যে একটা সোনার চেন বানিয়ে দিতে। আমি বানিয়ে রেখে দিয়েছিলাম, কিন্তু যা হচ্ছে না বলে দেওয়া হচ্ছে না। আমি সোনার চেনটা হাতে নিয়ে বললাম যে ঠিক আছে, দিয়ে দেবো। বেরিয়ে পড়লাম দাদুদিদার বাড়ির উদ্দেশ্যে। তাদের বাড়ি বিহারের, কিন্তু বাড়িটা বিহারের মেন শহর থেকে অনেকটাই ভেতরে, একটা ছোট্ট গ্রামের নাম আমি নিচ্ছি না। তো আমাদের বাড়ি থেকে তাদের বাড়ি যেতে প্রায় 5 ঘন্টা মতো সময় লাগে ট্রেনে করে। যখন পৌঁছালাম তখন সন্ধে হয়ে গেছে। দাদু দিদা আমাকে দেখে রীতিমতো চমকে গেছে। তাদের খুশির ঠিকানা ছিল না আমাকে দেখে। তারা দুজনে আমার কাছে এসে আমাকে আদর করতে লাগে। তারপর রাতের ডিনার করে 3 জনে বসে গল্প করছি। ঠিক তখনই আমি দিদাকে পকেট থেকে সেই সোনার চেনটা বের করে দিলাম। দিদা তো সেই সোনার চেনটা দেখে একবারে অবাক। দিদা সেই হাতে নিয়ে বলছে যে কে দিল এটা, সোনার চেনটা কে দিল তোকে? আমি বললাম যে মা পাঠিয়েছে তোমার জন্য। তুমি অনেক দিন থেকে বলছিলে না যে একটা সোনার চেন বানিয়ে দিতে মাকে, মা এটা বানিয়ে পাঠিয়েছে। দিদা খুব খুশি হয়, এবং সে এতটাই খুশি হয় যে সে সেই সোনার চেনটাকে তখনই গলায় পরে নেয়। এরপর আমি 2 দিন ওখানে ছিলাম। সেরকম তো কাউকে চিনি না সেখানে, কারণ সে কোন ছোটোবেলায় গেছিলাম, তারপর থেকে যাওয়া হয়নি। তো আমি নিজেই মাঝে মাঝে বেরিয়ে পড়তাম গ্রামটাকে ঘোরার জন্য। তো যেদিন আমি চলে আসবো তার আগের দিন রাতের বেলায় আমি শুয়ে আছি, হঠাৎ করে শুনতে পেলাম যে চেল্লানোর শব্দ। ভালো করে শুনে দেখি যে দিদা চেল্লাচ্ছে। আমি সঙ্গে সঙ্গে ঘরে গেলাম, দিদার ঘরে। দেখি দিদা কাঁদছে আর বলছে যে আমার চেন নিয়ে চলে গেল, ওকে ধরে নিয়ে আয়, আমার চেন নিয়ে আয়, এরকম করে বলছে। আর সে কাঁদছে, সে বলছে আমার পছন্দের চেন ওটা। আমি জিজ্ঞেস করলাম যে কি হয়েছে, কে নিয়ে গেছে তোমার চেন? সে কিছুই বলে না, শুধু এক কথা বলে যাচ্ছে আর কাঁদছে। আমি একবার বাইরে গিয়ে আশপাশটা দেখে এলাম, দেখি কোথাও কিছু নেই, সব ফাঁকা। দরজাটাও দেওয়া, তালা দেওয়া আর কি। আমি বললাম যে দিদা কোথাও কেউ নেই, কে নিয়ে গেল তোমার চেন? সে দিদা কেঁদেই যাচ্ছে আর এক কথা বলে যাচ্ছে। আমি দাদু দুজনে মিলে তাকে শান্ত করতে পারছি না। সেই রাতের পর দিদা শুধু কাঁদতো আর বলতো আমার চেনটা নিয়ে আয় বাবু। খাওয়া দাওয়া তার বন্ধ হয়ে গেছিল। দাদু দিদাকে রেখে আমি বাড়িও ফিরতে পারছিলাম না ওরকম অবস্থায়। খাওয়া দাওয়া না করতে করতে দিদা 6 দিনের মাথায় মারা যায়। মারা যাওয়ার সময় সে আমাকে বলে যে আমি জানি চেনটাকে নিয়ে গেছে। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে সে চোখ বন্ধ করে শুয়ে পড়ে ধপাস করে। আমি তার নার্ভ চেক করে দেখি যে সে আর চলছে না। বুঝতে পারলাম সে মারা গেছে। মাকে ফোন করি, সব কিছু বলি। মা বাবা এলো সঙ্গে সঙ্গেই।
আমি আমার আরও দুটো মামা রয়েছে তাদেরকেও বলি, তারাও বাইরে থাকে, তারাও চলে এলো। আরও কয়েকজন এসেছিল। তো সবাই যেন ঘটনা শুনে একবারে অবাক, এবং মৃত্যুর কারণ শুনে। দুতলা বাড়ি দাদু দিদার, কিন্তু লোকজন অনেক, তাই তাই জন্য আমরা মানে আমিও আমার কাজিন ভাই বোনরা ছাদে শুতাম রাতের বেলায়। এবার 13 দিনের মাথায় সব কাজ মিটে গেছে। আমি সেদিন রাতের বেলায় টয়লেট করার জন্য বাড়ি থেকে মানে উঠেছিলাম আর কি। গ্রামের বাড়ি যেহেতু, তো টয়লেটটা বাড়ির সাথে লাগোয়া, কিন্তু বাড়ির মধ্যে না। আমি নিচে গেলাম বাথরুমে, দরজা খুলতে যাব, দেখি একটা মেয়ে মানুষের কান্নার শব্দ। অনবরত সে কেঁদেই চলেছে। প্রথমে ভাবছিলাম যে মনের ভুল হবে হয়তো, কিন্তু ভালো করে শুনলাম যখন, তখন দেখি না, এর মনের ভুল না, সত্যি কোনো মনের ভুল না। এবং এই গলাটা আমার খুবই চেনা, এটা আর কারোর গলা নয়, এটা আমার নিজের দিদার গলা। কারণ শেষ 5-6 দিন সে এত কেঁদেছে যে সে তার কান্নার শব্দ আমার চোখে আমার কানে ভাসছে। এবার আমার ভয় লাগতে শুরু করে, কারণ আমি বুঝতে পেরে গেছিলাম এটা আমার দিদার শব্দ, কান্নার শব্দ। কারণ যদি আমার এটা মনে না হতো, আমি ভাবতাম হয়তো মনের ভুল, এইভাবে আমি বেরিয়ে যেতাম। কিন্তু যখন আমি বুঝে গেছি যে এটা আমার দিদার কান্নার শব্দ, আমার ভয় লাগতে শুরু করে দেয়। আমার কাজ হয়ে গেছে বাথরুমে, তারপরে আমি ভেতরে দাঁড়িয়ে রয়েছি, কারণ আমি বেরোতেই পারছিলাম না। আমার খালি মনে হচ্ছিলো যে দিদা কাঁদছে, এবং সে কান্নার শব্দটা খুব দূর থেকে না, খুবই কাছ থেকে আসছে, সে আশেপাশেই রয়েছে। আমি মনে অনেক সাহস নিয়ে দরজাটা খুললাম। দরজাটা খোলার সঙ্গে সঙ্গে আমি দেখলাম যে দিদা দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে। যেই শাড়িটা পরে সে মারা গেছিলো, মানে মারা যাওয়ার সময় যে শাড়িটা পরেছিল, সেই শাড়িটাই সে পরে রয়েছে। তার হাতটা আমার দিকে রয়েছে, মানে কিছু চাওয়ার সময় যেরকম সে মানুষ হাত পাতে, সেরকম করে দিদা আমার সামনে হাত পেতে রয়েছে, এবং আমাকে বলছে, বাবু আমার সোনার চেনটা নিয়ে আয়। সে অনবরত কেঁদে চলছে এবং কথাটা বলছে। আমার সেই সময় এত ভয় লেগে যায়, আমি চিল্লিয়ে জ্ঞান ওখানেই হারিয়ে ফেলি। তারপর আমার যখন জ্ঞান ফেরে, আমি দেখি আমি বিছানায় শুয়ে রয়েছি, আশেপাশে আমার লোকজন রয়েছে, সব মা বাবা আরও ভাই বোন সবাই রয়েছে। আমাকে জিজ্ঞেস করে যে তোর কী হয়েছিল, ওরকম করে চিল্লিয়ে এরকম অজ্ঞান হয়ে গেলি কেন? আমি তাদেরকে সব কিছু বলি। তাদের মধ্যে কেউই বিশ্বাস করে, এবং তার মধ্যে কেউ কেউ তো হেসেই উড়িয়ে দেয় কথাটা। আমার খুব খারাপ লেগেছিল, তো আমি এই নিয়ে কোনো কথাই তাদের বলি না। সেদিনকার পর থেকে আমি প্রায় দিন রাতেরবেলা স্বপ্নে দেখতাম দিদাকে। সে আমাকে বলছে যে বাবু আমার সোনার চেনটা নিয়ে আয়। তুই তো জানিস আমি কতটা খুশি হয়েছিলাম, ওটা আমার খুব পছন্দের হয়েছিল। আমার সোনার চেনটা নিয়ে আয় বাবু। কাঁদতো আর এই কথাটা বলতো। কোনো সময় আমার মনে হতো সে আমার কানের সামনে ফুসফুস করছে আর এই কথাটা বলছে। আবার কোনো সময় যখন আমার ঘুম ভেঙে যেত রাতের বেলা মাঝরাতে, তখন দেখতাম সে আমার পায়ের সামনে, অথবা আমার পাশে রয়েছে, অথবা বিছানার নিচে দাঁড়িয়ে রয়েছে, বসে রয়েছে, আর এই কথাটা কাঁদতে কাঁদতে আমাকে বলছে। আমার খুব ভয় লাগতো, কিন্তু আমি কাউকে কিচ্ছু বলতাম না, কারণ আমি জানতাম যে এই কথাটা বললে কেউ বিশ্বাস করবে না। এবার এই ঘটনা 2 দিন পরে দাদু, মানে যখন আমরা সবাই ভাবছিলাম যে নিজের বাড়ি ফিরে আসবো, দাদু বলে যে আর কিছুদিন থেকে যাওয়ার জন্য, কারণ দিদা যখন নেই তো সে এত বাড়ি নিয়ে কী করবে, এবং তার অনেক মানে যেসব সম্পত্তি রয়েছে তো সেগুলোর ভাগাভাগি করা হবে। তো 2 মামা ও মা তাদেরকে থেকে যেতে বলে, এবং তাদের সাথে মানে খুব মানে ভালোই বোঝা যাচ্ছে যে তাদের স্বামী এবং মামার যে বউ তারাও থাকবে। তো আমরা সবাই থেকে গেছিলাম। এবার একদিনকে রাতেরবেলা সবাই খেতে বসেছি, হঠাৎ করে 10:30-11টা বাজে। সেই সময় আমাদের সদর দরজা, দাদু দিদার বাড়ির সদর দরজায় নক করছে কেউ। সবাই অবাক, কারণ সেখানে 9টা মানে অনেক রাত, তা সেখানে 11টার সময় কেউ বাড়িতে নক করছে, এটা মানে খুবই একটা বড় ব্যাপার আর কি। তো আমার বড় মামা গিয়ে দরজাটা খুলে দেখে একটা লোক দাঁড়িয়ে রয়েছে। লোকটার নাম হচ্ছে সজল। তাকে সবাই চেনে বাড়িতে, কারণ সে গ্রামেরই লোক। আমি চিনতাম না, যেহেতু আমি কোনোদিন যাইনি, তো আমি চিনতাম না, কিন্তু বাকিরা সবাই চেনে। লোকটার নাম হচ্ছে সজল। তো সে এসে রীতিমতো হাঁপাচ্ছে, সে কাঁদছে, এবং আমাদের বাড়ির সামনে মানে বাড়ির উঠোনে যে একটা জায়গা রয়েছে, সেখানে দিদার ছবি রয়েছে। ছবিটা তখন ওখানেই ছিল, মালা ফালা পরানো ছিল। সে ছবিটার সামনে সে হাঁটু করে বসে সে অনবরত কেঁদেই চলেছে। বলছে আমার খুব বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করবেন, এরকম দিদার সামনে বলছে। আর আমাদের সবাইকেও সে কথাটা এক কথাই বলছে।
তারপরে সে হঠাৎ করে এরকম বলতে বলতে সে হঠাৎ করে দৌড়ে চলে যায়, মানে বাড়ি থেকে বেরিয়ে যায়। এবার বাড়ি থেকে বেরোনোর পরে সে কিছুটা দূর যাওয়ার পরে আমরা ধপাস করে একটা আওয়াজ পাই যে মনে হচ্ছে সে কেউ পড়ে গেছে। তো আমরা সঙ্গে সঙ্গে যাই, গিয়ে দেখি আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা ক্ষেত রয়েছে, বড় ক্ষেতটা শুরু হবে, সেই শুরু হওয়ার সামনেই একটা গাছ রয়েছে, বড় একটা অশ্বত্থ গাছ। সেই অশ্বত্থ গাছের সামনে সেই সজল পড়ে রয়েছে। সজলকে ডাকা হয়, তো চোখ মুখে জল দেওয়া হয়। জল দেওয়ার সময় সে বলে যে আবার সে একই কথা সে বলে যে আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি ক্ষমা করবেন, এই বলেই সে উঠে দৌড় দেয় ক্ষেতের দিকে। সে নিজের বাড়ির দিকে দৌড়ায় না, সে ক্ষেতের দিকে দৌড় দেয়। আমিও বড় মামা গেলাম তার বাড়িতে, গিয়ে তার বউকে সব কিছু বলি। সে সেই বউও খুব অবাক হয়ে যায়, খুব চিন্তায় পড়ে যায়, এবং তার বউ আমাদের সাথে আসে বাড়িতে। এবার আমরা ঠিক করি যে কোথায় সে সজল, তাকে খুঁজতে যাবো, কারণ সে খেতেই গেছে। বড় বড় 2-3টে টর্চ নিয়ে আমি, বড় মামা, ছোটো মামা এবং আমার বাবা এবং তার বউ, এই কজন আমরা বেরিয়ে পড়ি তাকে খোঁজার জন্যে। কিছুটা দূর যাওয়ার পরে আর একটা অশ্বত্থ গাছ রয়েছে, সেই গাছের নিচে সে হাঁটু গেড়ে বসে রয়েছে, এবং গাছের ওপরে যেখানে ডালপালা রয়েছে সেদিকে সে মাথা উঁচু করে সে কাঁদছে আর হাত নেড়ে নেড়ে বলছে আমার ভুল হবে, আমার আর হবে না এরকম ভুল, আমার এরকম ভুল হবে না, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। এরপরে এই সজল এরকম অবস্থা দেখে ওর যে বউ ছিল সে তো খুব চিন্তায় পড়ে যায়, সেও কেঁদে ফেলে। সে বারবার বলছে কী গো তোমার কী হয়েছে বলো আমাকে। এবার আমরা সবাই তাদেরকে জিজ্ঞেস করি, সজলকে জিজ্ঞেস করি যে কী হয়েছে, কী এরকম কেন করছিস। তখন অনেক চেপে ধরে তাকে বসানো হয় একটা জায়গায়। বসানোর পর সে তাকে জিজ্ঞেস করা যে কী হয়েছে, এরকম কেন করছিস। তখন সে বলে যে দিদার যে সোনার চেনটা রয়েছে সেটা সেই চুরি করেছিল সেদিন রাতের বেলায়, কারণ তার মাথায় অনেক ধার দেনা হয়ে গেছিলো, এবং সে দিদা একদিনকে বাজারে যায়, সবজি বাজার কিনতে। তখন সেই সজল দিদাকে দেখতে পায়, তার গলায় একটা সোনার চেন রয়েছে। তো সে তখনই প্ল্যান করে যে সোনার চেনটা সে চুরি করবে, কারণ সে জানতো না যে আমি বাড়িতে রয়েছি, কারণ সে জানতো যে বাড়িতে ওই বুড়ো বুড়ি একাই থাকে, গিয়ে সোনার চেনটা চুরি করে নেবো, বেঁচে যা টাকা আসবে সব ধার দেনা মিটিয়ে দেবো, এটাই তার প্ল্যান ছিল। তো সেটাই করে। তারপর থেকে সোনার চেন বেচে সে তো ধার দেনা মিটিয়ে দেয়, কিন্তু তারপর থেকে দিদা যেদিন থেকে মারা যায় সেদিন থেকে দিদা নাকি তাকে শান্তি দেয়নি। দিদা নাকি তার পেছনে পড়েই রয়েছে। সে দিদা নাকি তাকে বারবার দেখা দেয়, আর খালি ভয় দেখায়, উল্টো পাল্টা কথা বলে, সে ভয় দেখায়, খালি বলে যে আমার সোনার চেন ফিরিয়ে দেয়, আমি জানি না তোর কী করে ফেরাবি, আমার সোনার চেন ফিরিয়ে দে, নাহলে আমি তোর পরিবার নষ্ট করে দেবো, আমি সব ধ্বংস করে দেবো তোর পরিবার, এইসব অনেক কিছু বলে থাকে। এবং সে প্রত্যেক দিন সব সময় এরকম সজল নাকি আমার দিদাকে দেখতে পেত। তারপর থেকে সজলের নাকি মানসিক পরিস্থিতি নাকি বিগড়তে শুরু করে, সে তার মাথা ঠিক থাকতো না, মাঝে মাঝে সেই ভুলভাল বকতো। এই কথাটা সজলের বউ স্বীকার করে যে সে মাঝে মাঝেই ভুলভাল বকতে শুরু করে দিত, ঘুমাতে উঠে বসে সে ভুলভাল বকতে শুরু করে দিত, এইসব সে বলতো। এবং সে এই ঘটনার পর থেকে যে ঘটনাটা পুরো বলার পরেই সে আমাদের সামনে অজ্ঞান হয়ে পড়ে যায়। তো আমরা সবাই মিলে তাকে ধরে তার বাড়িতে দিয়ে আসি, এবং পরের দিনকে খোঁজ নিয়ে জানতে পারি যে সজল নাকি মারা গেছে। তো আমরা খুবই অবাক হয়ে গেছিলাম এই ঘটনার পর থেকে। তো আমরা নিজেদের বাড়িতে একটা পুজো দিয়ে নিই, একটা নারায়ণ পুজো করি এই ঘটনার পর থেকে। তো তারপরে যে সম্পত্তি ভাগাভাগির যে বিষয়টা ছিল সেটা আমরা সব কিছু মাটিয়ে নিজেদের কাছে নিজের বাড়ি চলে আসি, এবং দাদুও বড় মামার কাছে চলে যায়। তো ওই বাড়িটা যা ঠিক করা হয়, বড়রা যা ঠিক করে সেটাই করা হয়। তো এটাই ছিল আজকে ঘটনা। আশা করি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেন। চ্যানেলটা আপনাদের বন্ধুবান্ধব, পরিবার, সবার সাথে শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ধন্যবাদ।